রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে ৪৩,০০০ পৃষ্ঠার আবেদন করেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি। দলটি নিবন্ধনের জন্য ৪৩,৩১৬ পাতার ডকুমেন্ট জমা দিয়েছিল। শুধু এনসিপি নয়, নতুন আবেদন করা ১৪৪টি দলের কোনোটি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এই পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তী শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে ৫টি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াত ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোর আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলেও ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। ইসি জানিয়েছেন, দলগুলোর মধ্যে এনসিপি সহ কোনোটিই উত্তীর্ণ হতে পারেনি প্রাথমিক বাছাইয়ে। তাই প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হচ্ছে, আর এনসিপি সহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। ২০ এপ্রিলের মধ্যে যে দলগুলো আবেদন সাবমিট করেছিল তাদেরকে আমরা চিঠি দিচ্ছি যে তাদের যে সমস্ত শর্টেজ আছে সেই শর্টেজগুলো এবং যে সমস্ত শর্ত পূরণ হয়নি সেই সমস্ত শর্ত পূরণের জন্য তাদেরকে চিঠি দিয়েছে। এনসিপি ২০ এপ্রিলের মধ্যে না, তারপরে আমরা সেগুলোকে যাচাই বাছাই করছি। এদেরকেও এই সপ্তাহে না পারলেও রবি সোমবারের মধ্যে তাদেরকেও চিঠি দিয়ে দেবো। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, ১/৩ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বে নির্বাচনের ৫% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হবে। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব শর্ত পূরণ না হওয়ায় ঘাটতি পূরণের জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন। এদিকে এনসিপির সদস্য সচিব জানান, যেসব ঘাটতি আছে তা পূরণ করবে তার দল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা নির্বাচন কমিশনে যেসব শর্তাদি পূরণ করে আবেদন করতে হয় আমরা সেগুলো আবেদন করেছি। প্রাথমিক বাছাইয়ের পরে তারা আমাদেরকে মাইনর কিছু বিষয় তারা আমাদের পর্যবেক্ষণে নিয়ে এসেছেন এবং সেগুলোকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সংশোধিতভাবে আমরা সেই আবেদনগুলোকে সাবমিট করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও ভোটের নাকি আসনের সংখ্যানুপাতে হবে এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন তারা। তবে সংবিধান সংশোধনে গণভোটের পক্ষে একমত হয়েছে সব রাজনৈতিক দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের ১৪তম দিনে আলোচনায় অংশ নেন জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। অনিষ্পন্ন অবস্থায় বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ দেওয়া সম্ভব। এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধান সংশোধন এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনার কথা থাকলেও সময়ের অভাবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা সম্ভব হয়নি। ৩ ঘন্টারও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হলেও কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা হচ্ছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না।
বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা তা নিয়েও মত দেন কেউ কেউ। বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। তো একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনার পরে কনক্লুশনে পৌঁছানো না যায়, তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না। তবে প্রত্যাশা অনুযায়ী এখনও অনেক বিষয় ঐক্যমত্যে পৌঁছাতে না পারলেও কমিশন আশা করছে আগামী এক সপ্তাহের মধ্যে অনেক বিষয় ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখে খুব দ্রুত আগামী সপ্তাহের গোড়ার দিকেই এ বিষয়ে আমাদের অবস্থান বলতে পারবো বলে মনে করি। কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার পরবর্তী বৈঠক হবে রবিবার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সতর্কতার সঙ্গে দর কষাকষি করা উচিত বলে মনে করে বিএনপি। দলটির মতে দেশের অর্থনীতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত। দুপুরে রাজধানী বনানীর একটি হোটেলে মার্কিন শুল্ক বিষয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি নেতারা। এটা শুধু $8 বিলিয়ন রপ্তানি না ইউএসএতে, এটার সাথে জড়িত আরো অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড আছে। আমরা একটা কঠিন সময় পার করছি, এটার সমাধান যদি সঠিকভাবে করতে না পারি, আমরা অর্থনীতির সাথে জড়িত যে সমস্ত সার্ভিস সেক্টর আছে, ইন্ডাস্ট্রি আছে, সবাই এফেক্টেড হবে। আমাদের তো একটা স্ট্যান্ড আছে এটার উপর, সরকারকে সহযোগিতা করবো, কারণ এটা তো দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে হবে। গুলশান থানার অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশারকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বহু শিক্ষার্থীর জীবন ধ্বংস করা বাশারের বিচার হওয়া জরুরি। এদিকে আত্মসাৎ করা টাকা ফেরত চেয়ে সিএমএম আদালতের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি বাশারের ওপরে ডিমও ছুঁড়ে মারেন তারা। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে 200 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে খায়রুল বাশারের বিরুদ্ধে মামলা করে সিআইডি। মঙ্গলবার সকালে বাশারকে আদালতে তোলার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে কয়েকশো ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের স্বজনরা। এ সময় তারা বাশারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্কুল অ্যান্ড কলেজের মালিক এমকে বাশার, ওনাকে আমরা স্টুডেন্ট ভিসার জন্য টাকা দিছি, উনি আমাদের সাথে প্রতারণা করছে। প্রথম থেকে বলতো যে আমরা অফার লেটার দিব, আমরা ভিসা দিব, এরকম বলে বলে আমাদের থেকে টাকা নিচ্ছে। কিন্তু আমার বিশেষ করে আমার অফার লেটার তো দূরে থাক, আমারটা অ্যাপ্লাই করে নাই। কাউন্সিলে যারা আছে ওদের সাথে ওদেরকে আমরা চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পরে বাশারকে আদালতে নেওয়ার সময় মুহুর্মুহু ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। অর্থ পাচার মামলায় বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে শিক্ষার উদ্দেশ্যে প্রেরণের নিমিত্তে তাদের কাছ থেকে প্রায় এ পর্যন্ত ভুক্তভোগীর সংখ্যা বের হয়েছে তদন্তে 448 জন। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতিষ্ঠান খুলে তাদের পরিবার এবং তাদের নিকটাত্মীয়দের নিকট থেকে 53,52,86,048 টাকা হাতিয়ে নিয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বাশার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শতাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। কলম্বোতে সিরিজ নির্ধারণী টি-20তে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। আত্মবিশ্বাসী থাকলেও মিডল অর্ডার নিয়ে কনসার্ন টিম টাইগার্স। তাসকিন ফিট থাকলেও ওয়ার্কলোড ইস্যুতে এ ম্যাচেও খেলানো না হতে পারে এই পেসারকে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। ডাম্বুলা মিশন শেষে আবারও কলম্বো। দ্বিতীয় ম্যাচের ডমিনেট পারফরমেন্সে আত্মবিশ্বাসও বেড়েছে। তাই লঙ্কান মাটিতে কখনো কোনো সিরিজ জিততে না পারার আক্ষেপ ঘোচানোর পালা এবারই। দল আত্মবিশ্বাসী থাকলেও মিডল অর্ডারে জোড়ায় জোড়ায় উইকেট হারানোর রোগ থেকে বের হতে পারেনি বাংলাদেশ। এখানেই যত চিন্তা টিম ম্যানেজমেন্টের। তবে ফিনিশিং রোলে শামীম ও জাকেরের ওপরই আস্থা রাখবে টাইগাররা। আমাদের মিডল অর্ডারে ক্লিক করলে হয়তো আমরা আরও ভালো খেলতে পারবো, বাট আমার মনে হয় যে এই মুভমেন্টে আমাদের খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো অপশনও নাই বাইরে। তো আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাব। তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তাসকিন ফিট থাকলেও টিম ম্যানেজমেন্টের চিন্তা ওয়ার্কলোড ইস্যু। প্লেয়ারদের সেফটিটাও তো আমার দেখা দরকার। এখন তাসকিনকে যদি আপনি টানা খেলাতে থাকেন, ওর একটা বড় সড়ো ইঞ্জুরি থেকে আসছে,
সে যদি আবার খেলে তার যদি আবার ইনজুরি তখন দেখা গেলো একটা ম্যাচের জন্য হয়তো তাকে 1 বছর বসে থাকতে হইতে পারে। কলম্বোর এই মাঠেই দ্বিতীয় ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। শুধু তাই না, ইতিহাসও কথা বলছে বাংলাদেশের হয়ে। প্রেমাদাসায় 4 টি-20 খেলে 3টিতেই জিতেছে টিম টাইগার্স। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ক্রিকেট দল বাপ-দাদার সম্পত্তি নয়, খারাপ করলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে দিতে। এভাবে মন গড়া সংবাদ প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠবে বলে জানান সালাউদ্দিন। গেল বছরের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে ব্যাটিং কোচ না থাকায় সেই দায়িত্বই দেওয়া হয় সালাউদ্দিনকে। সেই থেকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালন করা সালাউদ্দিন চলমান শ্রীলঙ্কা সফরেও পালন করছেন ব্যাটিং কোচের দায়িত্ব। সম্প্রতি দলের ব্যাটিং ব্যর্থতায় দায় এসেছে সালাউদ্দিনের ঘাড়ে। অভিযোগ উঠেছে একাদশ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন সহ কে কোথায় খেলবে তার সিদ্ধান্ত নেয় জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ। এছাড়া প্রথম টি-20তে একাদশে 4 ওপেনার খেলানোর সিদ্ধান্তও নাকি এসেছে সালাউদ্দিনের থেকে। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তিনি জানান, খারাপ করলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। ভালো না করলে ক্রিকেট বোর্ড সরিয়ে দেবে, সেটাও মেনে নিতে রাজি তিনি। এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো কিছু সমস্যা নেই। বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না। যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে, বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। এছাড়া কোনো অভিযোগ থাকলে আগে লিখিত আকারে দেওয়ার অনুরোধ জানান সালাউদ্দিন। এতে গণমাধ্যমের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হতো বলেছেন জাতীয় দলের সিনিয়র এই সহকারী কোচ। কিন্তু অভিযোগগুলো আপনি একটু লিখে দিলে ভালো হইতো। বলে দিলেন পাবলিকলি, আপনি কাউকে একটু বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো যে আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক। এছাড়াও ডিবিসির খেলার দুনিয়া, ডিবিসির সঙ্গেই থাকুন।